রেডিও মিলনের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী তৈলচিত্রের ভূত। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী তৈলচিত্রের ভূত। একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়াল। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন তিনি। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন? অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা। এইরকম অভিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? গুরুতর কিছু একটা যে ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দুহাতের আঙুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটাসোটা হাসি খুশি ছেলেটার তেলচকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে, মুখে হাসির চিহ্নটুকু নেই, চাউনি একটু উদ্ভ্রান্ত, কথা বলার ভঙ্গিটা পর্যন্ত কেমন যেন খাপ ছাড়া হয়ে গেছে। নগেন তার মামাবাড়িতে থেকে কলেজে পড়ে। মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে কি এমন ঘটেছে যাতে ছেলেটা এই রকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামাবাড়িতেই সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে এইরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনোদিনও ছিল না। বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব একটা বেশি দুঃখিত হওয়ার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায়ই জমের বাড়ি পাঠাতো তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই, কারণ শেষ সময়ে কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? তোমার মাথা হয়ে গেছ। পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে, বুঝলে? তবে দ্বিধা ভরে খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞেস করে বসল, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে তো ভূত? নেই। নেই? তবে অনেক ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে ধীরে ধীরে নগেন আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য এক কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যে গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তা তিনি জানতেন। মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা কড়ি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। বাইরে যেমনই ব্যবহার করে থাকুন, মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল। শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল। শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগল। এক সময় তার মনে হলো সারা জীবন্ত ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে। এখন যদি সত্যি সত্যি ভক্তি শ্রদ্ধা জাগে তাহলে লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে
হয়তো আত্মগ্লানি একটু কম হবে, মনটা একটু শান্ত হবে। রাত্রি তখন প্রায় 3টে বেজে গেছে। সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে। বাড়ি অন্ধকার। এত রাত্রে ঘুমোনোর বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার, সে জ্ঞান নগেনের ছিল। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করল। কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে। মন একটু শান্ত না হলে ঘুম আসবার যে কোনো সম্ভাবনা নেই, কিছুক্ষণ এপাশ ওপাশ করার পরই সেটা ভালো করে টের পায় সে। শেষকালে মরিয়া হয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলের। নগেনের মামার লাইব্রেরি সম্পর্কে বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। আলমারি কটা অল্প দামি এবং অনেক দিনের পুরনো, ভেতরে বেশিরভাগই অদরকারি বাজে বইয়ে ঠাসা, আর ওপরে বহুকালের ছেঁড়া মাসিকপত্র আর নানা রকমের ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করে রাখা। টেবিল চেয়ার কটা খুব সম্ভবত অন্য ঘর থেকে পেনশন পেয়ে এই ঘরে স্থান পেয়েছে। দেওয়ালে 3টে বড় বড় তৈলচিত্র, সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো। তৈলচিত্রের একটি নগেনের দাদা মশাইয়ের, আরেকটি দিদিমার এবং অপরটি তার মামার। দাদামশাই এবং দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেওয়ালে পাশাপাশি টাঙানো আছে। মামার তৈলচিত্রটি স্থান পেয়েছে পাশের দেওয়ালের মাঝামাঝি। কারো ঘুম ভেঙে যাবে এই ভয়ে নগেন আলো জ্বালেনি, কিন্তু তাতে তার খুব একটা অসুবিধে ছিল না। ছোটবেলা থেকেই এ বাড়ির আনাচ কানাচের সঙ্গে তার পরিচয়। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারেই সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল। অস্ফুট স্বরে বলল, আমায় ক্ষমা করো মামা। বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, বর্ণনার এখানে পৌঁছে নগেন একটু শিউরে উঠল। তার মুখ আরো বেশি ফ্যাকাশে হয়ে গেছে, 2 চোখ বিস্ফারিত। তারপর যেই সেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। সমস্ত শরীর ঝনঝন করে উঠল। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে। আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল? ফিট? না না, কোশমিনকালেও আমার ফিট হয়নি। আপনি ভুল করছেন ডাক্তার কাকা, এ ফিট নয়। মরলে তো মানুষ সব জানতে পারে। মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যে ভক্তি দেখাতাম। তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। কেবল একটাই চিন্তা তার মনে ঘুরপাক খাচ্ছে, যে ভালোবাসা ভক্তির ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার ওপর তার মামার এমন জোরালো বিতৃষ্ণা জেগেছে, এবং সেই কারণে তিনি তার তৈলচিত্রটি পর্যন্ত তাকে স্পর্শ করতে দিতে রাজি নন। কিন্তু নগেন একালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগল। কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন নয় তো? ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল। একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন, আবার দেখাবেন না কেন? কিন্তু এবার কিছুই ঘটল না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে। মেঝেতে মাথাটা ধাক্কা লেগেছিল, মাথার সেখানটা ফুলে আছে, টনটন করছে, এবং সকালে
লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচের মেঝেতেই তার জ্ঞান হয়েছিল, কিন্তু এতে বড়জোর প্রমাণ করা যায় রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার প্রমাণ কোথায়? নগেন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু বেশিক্ষণ তার মনের সেই স্বস্তি টিকল না। রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই। রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না। কি সর্বনাশ! তবে তো রাত্রে আরেকবার মামার তৈলচিত্রটা না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারটাকে স্বপ্ন বলা যায় না। এত রাত্রে আবার লাইব্রেরিতে যাবার কথা ভেবেই নগেনের হৃদকম্প হতে লাগল। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে? খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে গিয়ে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামা দেওয়ালে দাঁড়িয়ে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোঁফ, চোখে ভর্ৎসনার দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল। কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না, কিন্তু তার সমস্ত শরীর হঠাৎ কেমন যেন অস্থির অস্থির করতে লাগল। তৈলচিত্র থেকে কি যেন একটা তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে। অবশ্য অস্থির অস্থির করতেই পারে, সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আর একটা কথা মনে এসেছে। কাল ঘর অন্ধকার ছিল, আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে আবার ফিরে গেল। সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও তার কিচ্ছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে কি বা আসে যায়। ইতস্তত না করে সোজা সে তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল, আর পরক্ষণেই ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমাকে ঠেলে ফেলে দিলেন ডাক্তার কাকা। পরাশর ডাক্তার খানিকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন, অজ্ঞান হয়ে গেলে? না না, একেবারে অজ্ঞান হয়ে যায়নি। অবশ্য আচ্ছনের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা। দিনরাত কেবল ওই একই কথা ভাবি। রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে যেন আমাকে জোরে আটকে রেখেছে। তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছিলে? কতবার! দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি। ঠিক ওই রকম ব্যাপার ঘটে। দিনে বা রাত্রে আলো জেলে ছুলে কিছু হয় না, অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে ফেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যাই, কোনোদিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল। আমি এখন কি করব ডাক্তার কাকা? এমন করে কতদিন চলবে? তার আর দরকার হবে না, আমি সব ঠিক করে দেব। ঠিক 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। একটু থেমে আবার বললেন, নগেন, ভূত বলে কিছু নেই। তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এই ঘরে বাড়ির লোক খুব কম আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়?
ভূতের, মানে ওই তৈলচিত্রের ভূতের। ভূতে যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটিরই সাধারণ এবং স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে, ছবির ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে? তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে, সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি। একদিন নয়, একবার নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার। দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে, রাত্রে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটা কথা, রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে তৈলচিত্রটা যেন বেশ সজীব হয়ে উঠতে থাকে। প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকে সরিয়ে দিয়েছিল। মাঝরাত্রে স্পর্শ করলে তাকে এত জোরে ধাক্কা দিয়েছে যে সে মেঝেতে আছড়ে পড়ে জ্ঞান হারিয়েছিল। অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এই সমস্তের আর কি মানে হতে পারে? হয় হয়, নিশ্চয়ই কিছু হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার এই কথাগুলি বললেন। তারপর চোখ তুলে তাকালেন দেওয়ালের যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল সেইখানে। এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন। তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা নয়। যা চোখে পড়ল তাতে পরাশর ডাক্তারের বুকটাও ধড়াস করে উঠল। তৈলচিত্রের ওপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছে। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় 1.5 হাত। ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালাবো ডাক্তার কাকা? না। রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরের দেওয়ালে এসে পড়েছে। তাতে অন্ধকার কমেনি, মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। নগেন আবার ফিসফিস করে বলল, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা। দাদামশাই আর দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল, কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজে শখ করে আঁকিয়েছিলেন। হয়তো সেই জন্যই। নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। ভয় পেয়ে তার দাঁতে দাঁত লেগে গেছে। পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতে জলজলে চোখ দুটির জ্যোতি অনেকটাই যেন কমে এলো। হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেওয়ালে। যত সাহস করেই এগিয়ে এসে থাকুন, প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন যেন দ্বিধা বোধ হচ্ছিল। পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। অস্ফুট গোঙানির আওয়াজ করে পেছন দিকে 2 পা ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণে ভয়ে অর্ধমৃত নগেন আলোর সুইচটা টিপে দিল। মিনিট 5 পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইলেন। তারপর চোখ মেলে মিনিট 5 এক দৃষ্টে তাকিয়ে রইলেন নৃপেনের মামার রূপোর ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে। তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন, তুমি একটি আস্ত গর্ধ। রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে, আর এই কথাটা বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে, আর ছবির সঙ্গে লাগিয়ে 2টো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে। ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না কিসের শখ লাগলো? তুমি কোন দেশি ছেলে হে? আমি তো শখ খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম
তোমার মামার ছবিতে কোন প্রেতাত্মা ভর করেছেন? আমি কি জানি, 6 মাস আগে যেমন দেখেছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখানে তেমনই অবস্থাতেই আছে। রূপার ফ্রেমটা তো দাদামশাইয়ের ছবিতে ছিল। চুরি যাবার ভয় মামা অনেকদিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন। মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন। আলো দুটো লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ। সে এই বছরে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। তাই বলল, সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবো কেন? পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে। কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে দিতে আমায়। কিন্তু কি এখনো বুঝতে পারছো না? দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুলে কিছু হয় না। ছবির রূপার ফ্রেমটার নিচে ওই কাঠ ফাট কিছু আছে, দেওয়ালের সঙ্গে যোগ নেই। নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজে বার করতে হতো। আর তুমিও ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে, আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সেই সময় তুমি ছুলে তোমার কিচ্ছু হয় না। এই ঘরের আলোটা জ্বাললেও তাই হয়। মাঝরাত্রে বাড়ির সমস্ত আলো নিভে যায়, তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হাবার শরীরটা দিয়েই যায়। পরাশর ডাক্তার চুপ করে গেছেন। তার হঠাৎ মনে পড়ে গেছে, সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতে বিদ্যুৎ দ্বিধা করে না। তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। কপাল ভালো তড়িতাহত হয়ে প্রাণে মরতে হয়নি। এতক্ষণ আপনি শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী তৈলচিত্রের ভূত, অনলি অন রেডিও মিলন 90.4 FM। নগেনের চরিত্রে অপূর্ব, পরাশর ডাক্তারের ভূমিকায় দীপক, গল্প পাঠে সায়ন, নাট্যরূপ দান রাকা, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।